মাঝখানে বাংলাদেশের রাজনীতিতে মনে হচ্ছিল যে বর্তমান সরকারের উপরে এক ধরনের আস্থা রেখেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সরকারকে আশীর্বাদ দিচ্ছে এবং সেই আশীর্বাদ দেওয়ার পেছনে অনেকগুলো কারণ কাজ করছিল বলে আলোচিত হচ্ছিল। বিশেষ করে আরাকানদের করিডোর দেয়া, আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য করিডোর দেয়া, আবার নেপথ্যে যে আলোচনাটা, সেই আলোচনাটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্রের একটা প্রত্যাশা রয়েছে। সেগুলো যেমন রয়েছে, আমরা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকেও দেখেছি, সেনাবাহিনীর সদস্যরা এসে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে, যৌথ মহড়া দিচ্ছে, অনেক কিছুই আমরা দেখছি এবং অনেক কিছু দেখার মধ্যে আঁচ করা যাচ্ছিল যে সরকারের উপরে একটা প্রচ্ছন্ন সমর্থন তৈরি হয়েছে ট্রাম্প প্রশাসনের, এবং সেই সমর্থনটা নিশ্চিত করেই কোনো না কোনো বড় স্বার্থের বিনিময়ে। কিন্তু হঠাৎ করেই এখন আবার মনে হচ্ছে যে দাবার ঘুঁটিটা সম্ভবত পরিবর্তিত হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে, যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কটা আর আগের মতো নেই। এটার পেছনে কি কারণ যে সরকার করিডোর দিতে পারছে না বাংলাদেশের অভ্যন্তরীণ চাপের কারণে, সেনাবাহিনী সহ 3 বাহিনীর অনাস্থার কারণে, এবং যুক্তরাষ্ট্র যথাযথ তাদের যে চাওয়া, সেই চাওয়াগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছে, এবং যাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র এগুলো প্রতিষ্ঠিত করতে চাইছিল তাদের মধ্যে অন্যতম একটা শক্তি এনসিপি, সেই এনসিপির সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা পড়ছে, এরকম আলোচনা যেমন রয়েছে, তেমনি এই আলোচনাও রয়েছে যে এনসিপি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এই তত্ত্ব দিয়েছে, সেটা যুক্তরাষ্ট্রের হাইকমিশনের সঙ্গে মিটিংয়ের পরে এই তত্ত্বটা তারা সামনে এনেছে। তার মানে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনেই তারা এই ধরনের কথা বলছে। কিন্তু আদতে কি, আদতে সব কিছু পর্যালোচনা করে যেটা দাঁড়াচ্ছে সেটার ভিত্তিতে কি বলা যায় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্কটা ভালো যাচ্ছে, কিংবা এনসিপির সঙ্গেও সম্পর্কটা ভালো যাচ্ছে, নাকি যুক্তরাষ্ট্র অন্য খেলায় এখন নিজেদেরকে নিয়োগ করেছে এবং যুক্তরাষ্ট্র অন্য খেলার মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি করছে সেই পরিবেশে আমরা এটুকু বুঝতে পারছি যে সরকার দ্রুত নির্বাচন দিতে এক ধরনের বাধ্য হচ্ছে। কোন খেলাটা, কোন দাবার চালটা উল্টে গেল এবং আগামী কিছু দিনের মধ্যে এটা আরও পরিষ্কার হতে পারে এরকমটাও ধারণা করা হচ্ছে। কোন কোন প্রেক্ষাপট বিবেচনায়, সেই প্রেক্ষাপটগুলো বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সেই আলোচনাই করব এই ভিডিওতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই সরকারের সম্পর্ক, এনসিপির সম্পর্ক কোন দিকে যাচ্ছে, তার ফলে কি পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের এবং এনসিপির সম্পর্ক কোন দিকে যাচ্ছে। এনসিপির যুক্তরাষ্ট্র কানেকশন কাজে দিচ্ছে না এমনটাই মনে হচ্ছে সরকারের বিভিন্ন ধরনের কার্যকলাপে। বিশেষ করে গতকালকে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান যখন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বললেন যে কোন দল নির্বাচন ফেব্রুয়ারিতে চাইছে কি চাইছে না এতে কিছু যায় আসে না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এটা যে সরাসরি এনসিপিকে ইঙ্গিত করে কথা বলা, এটা বুঝতে আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না। তাহলে সরকারের স্পোক পারসন হিসেবেই তিনি গতকালকে কথা বলেছেন। সরকার হঠাৎ করে এনসিপি ব্যাপারে এরকম হার্ডলাইনে কেন গেল? এই হার্ডলাইনে যাওয়ার কারণ কি? সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে এনসিপি নেতারা কক্সবাজারে পিটার হাসের সঙ্গে মিটিং করতে গেছেন, এরকম খবর ছড়িয়ে পড়েছিল মিডিয়াতে। পরে দেখা গেছে যে খবরটা সত্য নয়, পিটার হাসের সঙ্গে তাদের দেখা হয়নি। ঢাকায় ফিরে এনসিপি নেতাদের দেখেছি যুক্তরাষ্ট্র হাইকমিশনের সঙ্গে মিটিং করতে।
কিন্তু কোনো কিছুই, এবং সেই মিটিংয়ের পরে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমন তত্ত্ব দিয়েছিল। তখন অনেকে ভাবছিলেন যে এটা বোধহয় যুক্তরাষ্ট্রেরই পরামর্শ যে তোমরা এভাবে কথা বলো। কিন্তু এখন সরকারের অবস্থানে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র এনসিপির আহ্বানে কিংবা এনসিপির মতো করে ভাবছে না, উল্টাটা ভাবছে। সেই কারণেই তারা এগ্রেসিভ হয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হতে দেয়া হবে না, এই ধরনের কথাবার্তা বলছে। এমনকি নতুন সংবিধান না আনলে নির্বাচন হবে না, নতুন সংবিধান আনতে হবে তারপরে নির্বাচন হবে, এরকম তত্ত্ব দেওয়া হচ্ছে, যেটা মনে হচ্ছে না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা তাদের ভালো যাচ্ছে, কিংবা যুক্তরাষ্ট্র যে স্নেহের চোখে তাদেরকে দেখবে বলে তারা প্রত্যাশা করেছিল সেটা হয়নি। উপদেষ্টা রিজওয়ানা হাসানের ওই বক্তব্য প্রমাণ করে যে এনসিপিকে সরকার আমলে নিতে চাইছে না কিংবা আমলে নিতে পারছে না, এই সিচুয়েশন তৈরি হয়েছে। তাহলে এই সিচুয়েশন কেন তৈরি হলো? এই সিচুয়েশন কি এই কারণে তৈরি হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্কটা আগের মতো নেই। মাঝখানে যে ভালো সম্পর্ক তৈরির কথা মনে হচ্ছিল, করিডোর সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রাজি খুশি রাখার যে চেষ্টা আমরা দেখছিলাম, সেই চেষ্টায় সরকারের ব্যর্থতাই কি যুক্তরাষ্ট্র একটু বেঁকে বসলো কিনা এবং যুক্তরাষ্ট্র চাপ দিল কিনা যে তোমরা দ্রুত নির্বাচন করে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাও, সেই ব্যাপারটায় এখন সবথেকে বেশি বিশ্লেষণ করা হচ্ছে। এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সম্প্রতি, যেটা আপনারা হয়তো জানেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের যে কূটনীতিক, তিনি লন্ডনে গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে মিটিং করতে। এখন বাংলাদেশে নিযুক্ত একজন কূটনীতিক তিনি লন্ডনে শুধুমাত্র তারেক রহমানের সঙ্গে মিটিং করতে কেন যাবেন, যদি সেখানে কোনো বড় ধরনের এজেন্ডা না থাকে, বড় ধরনের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার না থাকে, তাহলে তো সেটা হওয়ার কথা নয়। এবং সেই মিটিংটাই এক ধরনের ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে এবং আগামী নির্বাচন খুব দ্রুত তারা চাইছে, নির্বাচনটা দিয়ে বিএনপি ক্ষমতায় আসুক, এই সরকারকে খুব একটা আস্থায় রাখতে চাইছে না। তাহলে কি যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়াটা তারা বিএনপির দিকে ঘুরিয়ে দিল এবং বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা তারা করে ফেললো যে তাদের চাওয়া পাওয়া এগুলো পূরণ করবে বিএনপি ক্ষমতায় এসে? সেই প্রশ্নও কিন্তু আসবে। এদিকে সরকার থাকছে কি থাকছে না, এই সরকারের অধীনে নির্বাচন হবে কি হবে না, সেই আলোচনা কিন্তু সমাজে তুঙ্গে। বেশিরভাগ বিশ্লেষকই আলোচনা করার চেষ্টা করেন যে এই সরকার থাকছে না, নতুন একটা সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে নতুন সরকারের অধীনে নির্বাচন হবে, অর্থাৎ প্রফেসর ইউনূসের এই সরকারের অধীনে নির্বাচন হবে না। তার একটা ইঙ্গিতও পাওয়া গেছে সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটা সাক্ষাৎকারে, যেখানে তিনি বলেছেন যে নির্বাচনের তফসিলের আগে সরকার থেকে যাদের রাজনীতি সংশ্লিষ্টতা রয়েছে, শুধু আমি নাই, অনেকেরই থাকতে পারে, তাদের সবাই সরকার থেকে সরে যাবেন, যেটা তিনি নিজে মুখে স্বীকার করেছেন। তার মানে এই সরকারের অনেকের সাথেই রাজনীতির সংশ্লিষ্টতা রয়েছে যারা এই সরকারে থাকছে না, নির্বাচনকালীন সরকারে। তার মানে সরকারের ফরম্যাট যে চেঞ্জ হচ্ছে সেটা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্যেও স্পষ্ট হচ্ছে। সেখানে প্রফেসর ইউনূস নেতৃত্ব দেবেন কি তিনি ছেড়ে দিয়ে চলে যাবেন, সেটাই একটা বড় আলোচনার ব্যাপার। এদিকে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেওয়ার ঘটনা, সারা বিশ্বে বাংলাদেশি দূতাবাসগুলোতে কূটনীতিকদের বাসা থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেওয়ার আনঅফিসিয়াল যে হুকুম জারি হয়েছে, অর্থাৎ টেলিফোন বার্তায় যেগুলো বলা হয়েছে, কোনো কাগজ দেয়া হয়নি, মেল দেয়া হয়নি, টেলিফোনে এগুলো সরিয়ে দেওয়ার ব্যাপার যেটা হয়েছে, সেখান থেকে আবার নতুন অন্য ধরনের মানে সন্দেহ তৈরি হচ্ছে যে সরকার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার কৌশলের দিকে হাঁটছে কিনা, এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে প্রফেসর ইউনূস নতুন করে যে আলোচনাটা, পুরনো আলোচনা যে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে পুরো শাসন ব্যবস্থাটা, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা এক ধরনের চালু করা, সেটার মাধ্যমে নির্বাচন দেয়া অথবা বেশ কিছুদিন আরও ক্ষমতায় থাকা, সেই প্রক্রিয়ার মধ্যে পরিস্থিতি যেতে পারে, এমন আলোচনাও
কিন্তু সমাজে রয়েছে। এদিকে এনসিপি বলছে নতুন সংবিধান ছাড়া নির্বাচন তারা করবে না, কিন্তু তাদের এই কথা, এই বয়ান আদৌ বাস্তবায়ন এই সরকারের পক্ষে সম্ভব নয়। যদিও নানা তত্ত্ব সামনে আসছে যে জুলাই যে সনদ, সেই সনদ বাস্তবায়ন করা, এটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব, সংসদ না হলেও বাস্তবায়ন করা সম্ভব, এরকম ব্যাপার আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে শুনছি। নির্বাচন কমিশনে একটা ঝামেলা কিন্তু তৈরি হতে পারে এনসিপিকে কেন্দ্র করে, কারণ এনসিপির মার্কা কি হবে, নিবন্ধন পাওয়ার পরে এনসিপি কোন মার্কা পাবে সেটা নিয়ে একটা ঘোলাটে পরিবেশ তৈরি হবে এবং এনসিপি তাদের চাহিদা অনুযায়ী, নতুন যে চাহিদা লাল শাপলা অথবা সাদা শাপলা, তারা যদি সেটা না পায় তাহলে সেটাকে কেন্দ্র করেও রাজনীতিতে একটা ঘোলাটে পরিবেশ তৈরি হবে। সেটাও নির্বাচন কেন্দ্রিক যত আয়োজন, সেই আয়োজনে প্রভাব বিস্তার করবে। সেই ক্ষেত্রে সরকার যদি ডিটারমাইন্ড হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে, তাহলে নিশ্চিত করেই বলা যায় যে এনসিপির যে চাহিদা সাদা শাপলা, লাল শাপলা, এই সব কোনো কিছুই তারা পাবে না। তাদের আগের চাহিদাতে তাদের ফিরে যেতে হবে। কলম অথবা মোবাইল ফোন, এই দুটোর একটাই তাদের গ্রহণ করতে হবে। এদিকে আমরা দেখছি যে সরকার গতকালকে রেজওয়ানা হাসান ঘোষণা দিয়েছেন যে তিস্তা প্রকল্পের কাজ আগামী জানুয়ারি নাগাদ চীন শুরু করবে। তিস্তা প্রকল্পে চীনকে ইনভলভ করা, এটা যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলবে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক, ভারতের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার রয়েছে। যে তিস্তা প্রকল্পে ভারত অংশগ্রহণ করতে চেয়েছিল আওয়ামী লীগের আমলে, সেই প্রকল্পে এখন এই সরকার চীনকে ইনভলভ করছে, সেটাকে কেন্দ্র করে উপমহাদেশের রাজনৈতিক একটা সংকট তৈরি হবে এবং সেখানে চীনকে ইনভলভ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও অবনতি হতে পারে বাংলাদেশ সরকারের, এই সরকারের। সেটাও একটা দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হবে এই সরকার, সেটার পেছনেও একটা বড় যুক্তি হিসেবে অনেকে দেখছেন। এছাড়া যেটা দুটো বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে 15ই আগস্টে যে ঘটনাটা ঘটলো, বিশেষ করে 32 নম্বরে একজন রিক্সাওয়ালাকে গ্রেপ্তার করা, মহিলাদের নাজেহাল করা, মুক্তিযোদ্ধাদের নাজেহাল করা, 15ই আগস্ট প্রায় 24 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে মব সৃষ্টি করা, ডিজে পার্টি করা, বঙ্গবন্ধুর খুনিদের ভাষণ ওখানে স্ক্রিনে প্রচার করা, এই কর্মকাণ্ডের মাধ্যমে সরকার প্রচণ্ড সমালোচিত হয়েছে। দেশীয় জায়গায় তো হয়েছে, আন্তর্জাতিকভাবেও সমালোচিত হয়েছে। এটা এক ধরনের প্রতিষ্ঠিত হয়েছে যে এই সরকার বিরোধী মত, বিরোধী মানে যে শক্তি কিংবা বিরোধী যে নেতা কিংবা মুক্তিযুদ্ধের যিনি প্রধান, তাকে হেনস্থা করা, তাকে অসম্মানিত করা, তাকে কলঙ্কিত করা, তাকে ইতিহাস থেকে মুছে ফেলা, এই যে আয়োজন চলছে, এই আয়োজনের সবথেকে বড় পৃষ্ঠপোষক হচ্ছে এই সরকার। এই সমালোচনা অনেকে করছেন, যেটা সরকারের জন্য খুবই বিব্রতকর এবং এই সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার ক্ষেত্রে এই সকল বিব্রতকর ব্যাপারও একটা বড় প্রভাব বিস্তার করবে। ওদিকে হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে এই সরকার লন্ডনে সিজদা দিয়ে নিজেদেরকে বিক্রি করে এসেছে অনেক আগেই, অর্থাৎ লন্ডনে তারেক রহমানের সঙ্গে মানে মিটিংটাকে তারা বলছে সিজদা দেওয়া, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে লন্ডনে সিজদা দিলে হবে না, জনগণের কাছে সিজদা দিতে হবে। দুটোই কিন্তু ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত লাগার কথা। ধর্মভীরু মানুষ কিংবা ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলো যেহেতু এনসিপির কাছাকাছি খুবই ঘনিষ্ঠ, সেই ক্ষেত্রে তাদের এই ইস্যুটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলো কিনা সেই ব্যাপারে কোনো শোরগোল হবে না। কিন্তু ইসলামী চিন্তা যখন আপনি করবেন, তখন তারেক রহমানের কাছে যে সিজদা দেওয়া কিংবা জনগণের কাছে সিজদা দিতে হবে, এই দুটো কথাই একেবারে পরিপূর্ণভাবে যে ইসলাম বিদ্বেষী এবং ইসলামের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, সেটাও কিন্তু একটা স্পষ্ট কথা, যে ব্যাপারে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কোনো কথা শোনা যাচ্ছে না, কিন্তু তারা সরকারকে এইভাবে আক্রমণ করছে।
সিজদার প্রসঙ্গ যদি আসে তাহলে ইসলাম ধর্মে একমাত্র সিজদার প্রসঙ্গ আসে মসজিদে, যেখানে আল্লাহর কাছে মুসলমানরা সিজদা দেয়। তারেক রহমানের কাছে মুসলমানরা সিজদা দেয় না, জনগণের কাছেও মুসলমানরা সিজদা দেয় না। এরা বেশিরভাগ সময়ই এদেরকে সাম্প্রদায়িক রাজনীতির খুব কাছাকাছি মানুষ মনে হয়, আবার মানে বিনা দ্বিধায় নিঃসংকোচে সিজদার মতো একটা সেন্সিটিভ বিষয় নিয়ে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে, কিন্তু তার কোনো প্রতিবাদ হচ্ছে না। এই যে মানে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন, এই বক্তব্যগুলোও প্রমাণ করে যে এনসিপির সঙ্গে সরকারের একটা স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দ্রুত নির্বাচন দিয়ে তাদেরকে চলে যেতে হবে, এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হয়তোবা পূরণ হচ্ছে না। আর যদি এই প্রত্যাশা পূরণ না হওয়া এবং সরকারের সিদ্ধান্ত, এই দুটো যদি একেবারে এই দ্বন্দ্বটা যদি সাংঘর্ষিক পর্যায়ে চলে যায়, উত্তেজনাকর পরিস্থিতিতে চলে যায়, তাহলে আগামী 2-1 মাসের মধ্যে দেশের পরিস্থিতি অন্যরকম হতে পারে, অনেক কিছু উল্টে পাল্টে যেতে পারে, এবং সরকার ব্যবস্থায়ও আমরা অনেক বড় একটা চেঞ্জ দেখতে পারি, যে চেঞ্জটা আমাদের প্রত্যাশার বাইরে কোনো চেঞ্জ, কিংবা আরেকটা 111 আসা, এরকম কোনো কিছু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সব মিলিয়ে কিন্তু রাজনৈতিক পরিবেশ খুব একটা যে সুবিধাজনক অবস্থায় রয়েছে সেটা বলা যাবে না। প্রচণ্ড ঘোলাটে অবস্থা, এবং এই ঘোলাটে অবস্থায় আর একটা 1-11 আসা, কিংবা সেনাশাসন আসা, কিংবা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে প্রফেসর ইউনূস সরকারকে আবার পতনের দিকে নিয়ে যাওয়া, অনেক কিছু ঘটতে পারে। কি ঘটে সেটা হয়তো সময়ই বলে দেবে। কিছু সিম্বল শুধু আলোচনা করলাম, যেটার মাধ্যমে দর্শক আপনি কি বুঝছেন, কোন দিকে যাচ্ছি আমরা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।